আজকে নজর রয়েছে দিল্লির দিকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি রয়েছে। বকেয়া ডিএ সম্পূর্ণ মেটানো সম্ভব নয় বলে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতকে রাজ্য সরকার বলেছে। এক্ষেত্রে তাদের দাবি যে রাজ্যের কোষাগারে চাপ পড়বে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আবার বক্তব্য যে রাজ্য সরকারের ডিএ মেটানোর সিদ্ধান্ত হাইকোর্টের নির্দেশের অবমাননা। লোকসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুপ্রিম কোর্ট আজকে কি নির্দেশ দিতে পারে তার কিছু কি আভাস পাওয়া যাচ্ছে? কথা বলবো, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, দেখো, দীর্ঘদিন ধরে এই মামলা চলছে এবং এক্ষেত্রে যে বক্তব্য বা যে অবস্থান ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে তা হচ্ছে ডিএ দিতে কখনোই রাজ্য সরকার বাধ্যতামূলক নয়। ইতিমধ্যেই তারা একাধিক পর্যায়ে ডিএ মিটিয়েছে। আমরা কয়েক মাস আগেও দেখেছি যে রাজ্য সরকারের তরফ থেকে আরেক দফা ডিএ ঘোষণা করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দেয় তার সঙ্গে বিস্তর ফারাক রয়েছে রাজ্য সরকারের। ফলত এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কার্যত শুধু ক্ষোভে ফুঁসছেন না, সামনে যখন লোকসভা নির্বাচন তারা লাগাতার ধর্ণা অবস্থানে বসে রয়েছেন, তাদের আন্দোলন চলছে। এমনকি একটা সময় তারা দিল্লিতেও আন্দোলন করেছেন। আর ঠিক এই জায়গাতেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের অভিযোগ যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এই ডিএ মিটিয়ে দেওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছিল রাজ্য সরকার এবং সুনির্দিষ্ট যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যে রাজ্য সরকার ডিএ মেটায়নি। ফলত রাজ্য সরকারের এই অবস্থান বা পদক্ষেপ আদালত অবমাননার শামিল। দীর্ঘদিন ধরে এই হিয়ারিং চলছে এবং আমাদের নজর থাকছে এই দিকেই। তবে আরেকটা বিষয় ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ডিএ মেটানোর দাবি কিন্তু কম বেশি প্রত্যেকটা রাজ্যেই রয়েছে। ফলত যে নির্দেশ কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হোক না কেন, সেই সিদ্ধান্ত অবশ্যই আজকে আসবে বলে আমরা কখনোই প্রত্যাশা করছি না, কারণ দীর্ঘদিন ধরে শুনানি চলছে, তার অনেকগুলি পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্ট শুনে নিয়েই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানির ক্ষেত্রে যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেবে তার এফেক্ট কিন্তু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে থাকবে। ফলত এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্য বা জাতীয় ক্ষেত্রেও তার একটা বড়সড় প্রভাব থাকবে বলে রাজনৈতিক মহল এবং আইনজীবীরা ব্যাখ্যা করছে। বেশ নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বললাম আমাদের সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে, এবং যেমনটা বললাম আজকে অনেকগুলো ইস্যু রয়েছে যেটা নজর রয়েছে দিল্লিতে। তার মধ্যে হচ্ছে বাংলার দুই হাই প্রোফাইল রাজনৈতিক নেতারা, তারা আজকে দিল্লিতে থাকছেন। এক হচ্ছে শুভেন্দু অধিকারী, তিনি, দ্বিতীয়ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও আজকে বিকেলে রওনা দিচ্ছেন দিল্লির উদ্দেশ্যে। আজকে বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় একাধিক বৈঠক হতে পারে বিরোধী দল নেতা। শাহ নাড্ডার সঙ্গেও জরুরি বৈঠক। পাশাপাশি আগামীকাল এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে যাচ্ছেন। সে কারণেই আজ বিকেলে তারই দিল্লি রওনা। কালকের বৈঠক সেরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। 7,000 কোটি টাকা অতিরিক্ত ঋণের আবেদন করতে বলেছেন মমতা। অর্থ দপ্তরের লোকেরাই এই নোট পাঠিয়েছেন। মমতার 21 আশ্বাসের মধ্যে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ঠিক কি দাবি করেছেন শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে এই যে 7,000 কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলেছে এবং অর্থ দপ্তরের কর্মী আধিকারিকরাই তাকে সেটা জানিয়েছে এবং এই টাকা ব্যবহার করে নির্বাচনী তহবিল তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং তার বক্তব্য যে এই সরকারটা বুঝে গিয়েছে আর তারা থাকবে না, ফলে রাজ্যকে কোথাও অর্থনৈতিকভাবে রসাতলে পাঠানোর পরিকল্পনা করছে এবং কফিনের শেষ পেরেকটাও পুঁতে ফেলা হচ্ছে। অন্তত শুভেন্দু অধিকারী সেই দাবি করছেন এবং তার বক্তব্য এই যে 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ মানুষের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার জন্য ভুয়ো বিল, ইতিমধ্যে 80% ভুয়ো বিল তৈরি হয়ে গিয়েছে। হাইকোর্ট যে 4 সদস্যের কমিটি তৈরি করেছে, সেই কমিটি যদি তদন্ত করে, সেই কমিটি যদি পর্যবেক্ষণ করে, তাহলে গোটা বিষয়টি সামনে আসবে এবং এইটাকে, এই যে 7,000 কোটি টাকায় শুধু নির্বাচনী তহবিল নয়, তৃণমূল কংগ্রেসের ক্যাডার এবং ঠিকাদারদের পোষার জন্য এবং যারা ভোটের নিয়ন্ত্রণ করবে, মদ মাংসের মচ্ছব হবে, তিনি এভাবেই আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। শুভেন্দু অধিকারী ঠিক কি দাবি করেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। রাজ্যের শাসক দলের তরফ থেকে কি জবাব দেওয়া হয়েছে? 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন, যেহেতু লোনের সিলিং এখন বেশি। কিন্তু এর ক্ষতিটা কি হবে? রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে
বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশনার্সদের টাকা, ওল্ড এজ পেনশন এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয়, ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোৎসব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন। শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতা বলছে রাজ্যের সরকারের মধ্যে নাকি তার দপ্তরে লোক ঢোকানো আছে, তিনি প্রকাশ্যে স্বীকার করছেন যখন এই কথা। অবিলম্বে আমাদের রাজ্যের যিনি স্বরাষ্ট্র সচিব তাকে আমার আবেদন, অবিলম্বে এই লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতাকে অবিলম্বে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। এবার আসি হাওড়ার খবরে, কারণ সকাল থেকে আমরা দেখাচ্ছি হাওড়া দাসনগরে সেখানে ইডির অভিযান চলছে, যেটা আমরা জানতে পারছি এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট গৌতম বর্মন, তার বাড়িটি ইডির তল্লাশি। সময় অনেকটা গড়িয়েছে, এখন কি ছবি ধরা পড়ছে তল্লাশি জানবো। সরাসরি চলে যাব, সোমা দাস রয়েছেন আমাদের সঙ্গে আমাদের হাওড়া থেকে। সোমা, কি খবর? হ্যাঁ দেখো, আমরা দেখলাম ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু আজ সকাল 7টাতেই দাসনগরে অর্থাৎ গৌতম বর্মনের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু তারা এসেছেন এবং এই মুহূর্তে ভেতরে তার সাথে কথা বলছেন এবং তার যে ঘর সেই সমস্ত ঘরও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এখানে ইডি অফিসারদের কাছে, সেই তদন্তেই কিন্তু তারা এসেছেন। এবং তোমাকে বলে রাখি, এই যে গৌতম বর্মন তিনি কিন্তু পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তার দুটো সংস্থা রয়েছে, অর্থাৎ তার চার্টার্ড ফার্ম রয়েছে, পাশাপাশি কিন্তু তার অন্য ব্যবসাও রয়েছে। এই ক্ষেত্রে তিনি কোনোভাবে বেআইনিভাবে কোনো আর্থিক লেনদেনের সাথে যুক্ত কিনা সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছে। তারা ব্যাংকের যে কাগজপত্র সেই কাগজপত্র দেখছেন, পাশাপাশি তার যে দুটো সংস্থা রয়েছে সেই সংস্থার কাগজপত্র কিন্তু দেখা হচ্ছে যে কোনোভাবে কোনো আর্থিক দুর্নীতি বা আর্থিক লেনদেনের সাথে তিনি যুক্ত কিনা। এই বিষয়টি তদন্ত করতেই কিন্তু আজকে আমরা দেখলাম ইডি তদন্তকারী আধিকারিকরা তারা একেবারে সকালই কিন্তু গৌতম বর্মনের বাড়ি, সেই গৌতম বর্মনের বাড়ি এই যে দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তারা নজর থাকবে, সোমা নজর রাখো।